মালয়েশিয়ার শ্রমবাজার এটার আসলে কি অবস্থা? এই যে জটিলতাটা সৃষ্টি হয়েছে সিন্ডিকেটের জন্য। আচ্ছা, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় 3টা পার্টির সিন্ডিকেট হয়েছিল। প্রথম হয়েছিল 10 জনের সিন্ডিকেট, তারপর 25 জন, তারপর 100 জন। সবকিছু মিলে কস্ট 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে বাংলাদেশ থেকে লোক গিয়েছে। অথচ এটা তো কত 78-79 ছিল গভর্নমেন্টের নির্ধারিত রেট ছিল, কিন্তু এই নির্ধারিত রেটে কোনো লোক যায়নি। এটা কি বাংলাদেশ করেছে না মালয়েশিয়ার লোকজন এর সাথে জড়িত? এটা মালয়েশিয়ান এক ভদ্রলোক ইনভলভ আছেন, মিস্টার আমিন। মালয়েশিয়াতে আপনার 17,777 জন যেতে পারেনি। এই যে 17,000 ডিমান্ড যেটা ছিল, এগুলো ম্যাক্সিমামটা ভুয়া ছিল। টাকাটা ফেরত চাওয়ার ব্যাপারে হাইকোর্ট জানতে চেয়েছে, তো এটা ফেরত তাহলে এখন কিভাবে পাবে? এই 100 রিকুইনেন্সের মালিকরা যদি সিরিয়াস হতেন যে ইয়েস আমরা শ্রমিকদেরকে সবাইকে টাকা দিতে চাই, তাহলে ওনারা দিতে পারতেন। ওমান বন্ধ, কাতার বন্ধ, ইউএই বন্ধ। আমাদের এই বন্ধগুলোকে ওপেন করার জন্য আমাদের কূটনৈতিক তৎপরতা আমাদের দরকার। প্রিয় দর্শক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্স টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমরা জানি যে ডায়াসপোরাতে আপনারা জানেন যে আমরা বাংলাদেশের আসলে ম্যান পাওয়ার এক্সপোর্ট, রেমিটান্স বা বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জেস এবং আরও কি সম্ভাবনা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তো আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন মিস্টার আকবর হোসেন মঞ্জু, সাবেক যুগ্ম মহাসচিব। বাইরা হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস, যারা আসলে ম্যান পাওয়ারদের রিক্রুট করে বাইরে পাঠিয়ে থাকেন, তাদের অ্যাসোসিয়েশন। সো সেটার সাবেক যুগ্ম মহাসচিব মঞ্জু ভাইকে আমরা পেয়েছি, আমরা আলোচনা করব। দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি আসলে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অনেক কথা হচ্ছে। এটা হাইকোর্টে কেস আছে এবং হাইকোর্ট কিছু ডিরেক্টিভস দিয়েছে এবং এই বিষয়টা অনেক আলোচনা হচ্ছে। তো আমরা সেটা নিয়েই আসলে আলোচনাটা ফোকাস করব, প্লাস আরও কিছু অন্যান্য প্রাসঙ্গিক কোশ্চেন হয়তো ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। সো মঞ্জু ভাই, আপনাকে স্বাগতম টিভিএস ডায়াসপোরাতে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি ভাই, যেটা বলছিলাম যে এই যে মালয়েশিয়ার শ্রমবাজার, এটার আসলে কি অবস্থা, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। মালয়েশিয়া দেখেন বড় একটা শ্রম বাজার। মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক যাওয়ার জন্য অত্যন্ত ইন্টারেস্টেড, বিকজ বাংলাদেশের সাথে ওয়েদারের সাথে একটা ম্যাচিং আছে আমাদের। তো সব কিছু মিলেই বাংলাদেশ থেকে লোক মালয়েশিয়া যেতে চায়, কিন্তু এই যে জটিলতাটা সৃষ্টি হয়েছে সিন্ডিকেটের জন্য। আচ্ছা, এই বাংলাদেশে সরকারের সহযোগিতায়, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগিতায় 3টা পার্টির সিন্ডিকেট হয়েছিল। প্রথম হয়েছিল 10 জনের সিন্ডিকেট, তারপর 25 জন, তারপর 100 জন। আচ্ছা, এই 3টা সিন্ডিকেটের মাধ্যমে এই লোকজন বাংলাদেশ থেকে যাচ্ছিল এবং প্রথম থেকেই আমরা যারা ছিলাম সাধারণ বাইরের মেম্বার, যারা আমরা লোক পাঠিয়ে থাকি, আমরা প্রতিবাদ করে আসছিলাম, কিন্তু আমরা একবারও এই সিন্ডিকেট ভেঙে দিতে পারিনি, বিকজ এই সরকারের কিছু মন্ত্রী মহোদয়রা, কিছু আমলারা সরাসরি ওদের সাথে ইনভলভ ছিলেন। আচ্ছা, এই সিন্ডিকেটটা কখন হয়েছিল? এই সিন্ডিকেটটা ইয়াটা আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি, সম্ভবত 17-18তে শুরু হয়েছিল সিন্ডিকেটটা, শুরু হয়েছিল। তো এরপর থেকেই ওই হচ্ছে সিন্ডিকেটের লোক যাচ্ছে, আমরা প্রতিবাদ করে আসছি এবং ওনারা ডাইরেক্ট ওনাদের হাতে 1,55,000 টাকা আমাদের পেমেন্ট দিতে হতো। এর মধ্যে অনেকেই আবার সরাসরি কাজ নিয়ে আসছে ওনাদের লাইসেন্সে। এই যে 25 জনের মাধ্যমে কিন্তু লোক, কেউ যদি মার্কেটিং করে লোক নিয়ে আসে, এই 25 জনের যে কোনো একজনকে চুজ করতে হবে, ওই ওনার মাধ্যমে লোকটা যেতে হবে। কিন্তু উনি আবার 1,55,000 টাকা উনি আমাদের কাছ থেকে নিতেন। যারা কাজ করেছেন 1,55,000 টাকা নিতেন। সবকিছু মিলে কস্ট 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মধ্যে বাংলাদেশ থেকে লোক গিয়েছে। অথচ এটা তো কত 78-79 টাকা ছিল গভর্নমেন্টের নির্ধারিত রেট ছিল, কিন্তু এই নির্ধারিত রেটে কোনো লোক যায়নি এবং সরকার উদার ছিল, যেহেতু সরকারি এটাতে ইনভলভমেন্ট ছিল, বিদেশ সরকার এটা সিরিয়াসলি এটা নেয়নি। বারবারই আমরা কমপ্লেন করেছি, যারা আমরা চাইনি সিন্ডিকেট, তারপরেও গভর্নমেন্টকে ওটা ওই দৃষ্টিভঙ্গিতে দেখে নাই যে কিভাবে মাইগ্রেশন কষ্ট কমানো যায়। আমরা দেখেছিলাম সাবেক অর্থমন্ত্রী মুস্তাফা কামাল, হ্যাঁ উনি জড়িত ছিলেন, এর সাথে জড়িত ছিলেন। হ্যাঁ উনি জড়িত ছিলেন, এর আগের মিনিস্টারও জড়িত ছিলেন এবং আওয়ামী লীগের বড় বড় নেতারা জড়িত ছিলেন, মিনিস্টাররা জড়িত ছিলেন। আচ্ছা, তার মানে এটা আসলে তখনকার সরকারের চোখের সামনেই হয়েছে, আবার তারাই একটা প্রাইস সেট করে দিয়েছে, সেটা অমান্য হচ্ছে, সেগুলোর ব্যাপারেও কোনো রকমের কোনো অ্যাকশন নাই, কোনো খবরদারি ছিল না ওনাদের। এই যে 100 জনের সিন্ডিকেট যেটা হয়েছিল, তো ধরেন যে এই যে সিন্ডিকেট করা, যেটা বললেন যে আপনিও যদি কাজ নিতেন ওনাদের মাধ্যমে নিতে হতো এবং তাদেরকে
1.5 লক্ষ টাকার মতো দিতে হতো। তো এই যে ওনাদের যে সেট করা, এটা কি বাংলাদেশ করেছে না মালয়েশিয়ার লোকজন এর সাথে জড়িত? এটা মালয়েশিয়ান এক ভদ্রলোক ইনভলভ আছেন, মিস্টার আমিন, দাতু আমিন। আর বাংলাদেশে দুজন ছিলেন আমাদের, রুহুল আমিন স্বপন সাহেব ছিলেন আর নুর আলী সাহেব ছিলেন। আচ্ছা, ইনভলভমেন্ট এই তিনজনই এটাকে এই সিন্ডিকেটকে সাজিয়েছিলেন। এবং আমাদের মোস্তফা, আমাদের যে এক্স অর্থমন্ত্রী ছিলেন, উনি তো সরাসরি ইনভলভমেন্ট ছিলেন। এবং আদার্স মিনিস্টার্স বা আদার্স আমলা যারা ছিলেন বা আদার্স যারা আওয়ামী লীগের বড় বড় নেতৃবৃন্দ ছিলেন, ওনাদেরকে উনি বায়াস্ট করে একটা সম্মিলিতভাবে ওনার কাজটা করেছেন। আচ্ছা, তো সম্প্রতি আমরা দেখলাম যে হাইকোর্টেও এই বিষয়টা আপনার একটা তারা বলেছে যে এই যে মালয়েশিয়াতে আপনার 17,777 জন যেতে পারেনি, তো এদের ব্যাপারে জানতে চেয়েছে এবং মন্ত্রণালয় সংশ্লিষ্ট তাদের থেকে আনসার চেয়েছে যে তারা আসলে কেন যেতে পারলো না, কি উদ্যোগ নেওয়া হলো, এই বিষয়টা কি একটু? আসলে এই ব্যাপারটা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক সাধারণ লেবারদের জন্য, কারণ যারা যেতে পারেনি তারা কিন্তু সবাই পেমেন্টটা ক্লিয়ার করে দিয়েছিল। আচ্ছা, হঠাৎ করে মানুষের বন্ধ হয়ে গেল, লোক নিতে পারেনি। ওরা একটা টাইম বেঁধে দিয়েছিল যে এই টাইমের মধ্যে লোকগুলা থেকে ফ্লাইট করাতে হবে। কিন্তু আমাদের সরকার বা আমাদের যারা রিক্রুটিংয়ের মালিক ছিলেন 100 জন, ওনারা ব্যর্থ হয়েছেন। তবে হ্যাঁ, আমি মনে করি এই যে 17,000 ডিমান্ড যেটা ছিল, এগুলো ম্যাক্সিমামটা ভুয়া ছিল। আর ম্যাক্সিমাম যে কোম্পানি 100 জনের লোক দরকার, 200 জন ডিমান্ড ওরা করে ফেলছে। সত্যিকার অর্থে যদি মালয়েশিয়ান সরকার চাইতো, চার্টার করে ফ্লাইট পাঠিয়ে দিত বাংলাদেশে, বাংলাদেশ সরকার চার্টার করে কয়েকটা ফ্লাইট বাইরে থেকে নিয়ে আসে লোকগুলো ফ্লাই করে দিতে পারতো। কিন্তু এই ব্যাপারে বাংলাদেশ সরকারের সদিচ্ছা ছিল না, পাশাপাশি মালয়েশিয়া সরকারের সদিচ্ছা ছিল না। এবং টাইমবার যে বেঁধে দিয়েছিল, এটা রিক্রুটিং লাইসেন্সের মালিক যারা ছিলেন, ওনারাও এই ব্যাপারে মানে উদাসীন ছিলেন যে ঠিক আছে, আবার হয়তো টাইম বাড়াবে, আবার হয়তো লোক আমরা পাঠাতে পারবো। কিন্তু আলটিমেটলি আমাদের সাধারণ শ্রমিকরা সাফার হয়েছে, তারা কিন্তু পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে। আমি বাইরের সালিসি বোর্ডের চেয়ারম্যান ছিলাম, বাইরে একটা সালিসি বোর্ড আছে, এবং তখন গভর্নমেন্টে বেঁধে দিল যে বাইরে আগে সালিসি করবে, তারপরে আমাদের কাছে পাঠাবে। ওনার একটা বড় লিস্ট ধরাই দিলেন আমাদেরকে, আমরা বিচার করা শুরু করে দিলাম। শুরু করার পরে দেখলাম এই যে আমাদের যারা শ্রমিক যারা যাচ্ছে, ওরা কিন্তু সরাসরি ম্যাক্সিমাম লোকজনরা এই যে 100 জনের সাথে সরাসরি ইনভলভ না। ওরা ওই আস্থার জায়গাটা ওই গ্রামের মাতব্বর, গ্রামের মেম্বার, গ্রামের চেয়ারম্যান, ওনারা হয়তো ঢাকাতে নিয়ে আসছে একটা অফিসে, ওনারা অফিসে আবার 100 জনকে দিয়েছে। তো অনেকেই আমরা দেখছি টাকাটা পেমেন্ট ওদের ক্লিয়ার করে দিয়েছে। তারপরে আমি একটা লিস্ট তৈরি করলাম যে কারা কারা পেমেন্ট দিয়েছে, আমরা লিপিবদ্ধ করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এই লোক বলছে এই এত টাকা এই এজেন্সির কাছে পায়, এখন আমার তো টাকা রিকভারি করা দেওয়ার ক্ষমতা নাই, আমরা অনুরোধ করছি আপনার টাকাটা রিকভারি করে এই শ্রমিকদেরকে দেওয়ার জন্য। এই যে 17-18 হাজার তারা যে টাকা দিয়েছে, মানে এর মধ্যে আপনার কতজন পার্সেন্ট কেমন যে যারা টাকা দিয়েছিল, এই যে 4.5-5 লক্ষ টাকা যেটা, এটা 80% ছিল, 80% ছিল, ফুল পেমেন্ট দিয়েছিল, রাইট? তো তাদের টাকাটা ফেরত চাওয়ার ব্যাপারে হাইকোর্ট জানতে চেয়েছে। তো এটা ফেরত তাহলে এখন কিভাবে পাবে, কারা দিবে, এটার উপায়টা কি? যে এই যারা এইরকম ভুক্তভোগী হলো, তো তারা আসলে এই টাকাটা কিভাবে ফেরত পাবে? আচ্ছা, এইটা হলো প্রমাণ সাপেক্ষে। যেমন কিছু 100 জন রিক্রুটিংসি যারা ছিলেন, ওনারা কিন্তু অনেকেই কিছু টাকা আংশিক টাকা ফেরত দিয়েছেন, ওনাদেরকে আংশিক টাকা ফেরত দিয়েছেন। অনেকেই যোগাযোগই করে নাই, যারা ক্লায়েন্ট যারা শ্রমিক ছিল ওরা যোগাযোগই করে নাই। ওরা বলছে যে না, আমরা এখানে যাব না, আমরা লোকাল যাদেরকে টাকা দিয়েছি ওদেরকে আমরা ছাপ দিব। ওরা আবার লোকাল যারা ছিল ওরা আবার টাকাতে আসছে, ওরা আবার ওদের কাছে টাকাটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই শ্রমিকদেরকে ওই যে মিডিল ম্যান ও আর টাকা পরিশোধ করে নাই। ম্যাক্সিমাম কেস এইরকম হয়েছে। কারণ সালিসি যখন করেছি তখন আমি ওদের সালিসিতে কিছু শ্রমিকরা আসতো, ওদের নাম্বার নিতাম, কথা বলতাম, ওরা রিপ্লাই দিত স্যার আপনি তো সালিসি করে দিলেন ঠিকই, বাট আমরা তো টাকা প্রপারলি এখন আমাদের হাতে পৌঁছেনি। অর্থাৎ এই 100 রিক্রুটিংসের মালিকরা যদি সিরিয়াস হতেন যে ইয়েস আমরা শ্রমিকদেরকে সবাইকে টাকা দিতে চাই, তাহলে ওনারা দিতে পারতেন, একটা ওয়ে বাইর করে দিতে পারতেন। কারণ শ্রমিকদের অ্যাড্রেস সব কিছু তো ওই ওনাদের অফিসে লিপিবদ্ধ করা আছে, পাসপোর্ট আছে, ডেকে নিয়ে তাইলে ওনারা টাকাটা দিতে পারতেন, বাট ওনারা টাকাটা দেননি। রাইট। আচ্ছা, মালয়েশিয়াতে ধরেন যে বাংলাদেশ ছাড়া কি অন্য দেশের শ্রমিক এখানে আছে? থাকলে কোন দেশের এরা? না, বাংলাদেশে তো নেপাল মালয়েশিয়া অলরেডি 14টা কান্ট্রি থেকে লোক নিচ্ছে, 14টা দেশ, বাংলাদেশ সহ। ওকে, কিন্তু বাংলাদেশের বেলায় ডিফারেন্ট, আদার্স কান্ট্রির বেলায় ডিফারেন্ট না। মালয়েশিয়ান রিসিভিং কান্ট্রি কোন চুজ করতে পারে না যে আমি তোমাদের এই রিক্রুটিং লাইসেন্সের কাছে লোক আমরা নিব, এবং এইভাবে অনেক কান্ট্রিকেই এই মালয়েশিয়া সরকার পাঠিয়েছে, তারা রিফিউজ করেছে যে নো
আমরা আমাদের ওয়েতে লোক পাঠাবো, আমরা কাজ নিয়ে আসবো, আমরা লোক পাঠাবো। মালয়েশিয়ান সরকার এভাবে হস্তক্ষেপ করতে পারবে না শ্রমিকরা কীভাবে যাবে, কার মাধ্যমে যাবে, এই হস্তক্ষেপ করার সুযোগ নাই। এবং ইভেন আমাদের পাশের কান্ট্রি নেপালকে ওইভাবে এর আগেও তাদেরকে এইভাবে বলেছিল, নেপাল অ্যাকসেপ্ট করে নাই। এইবারও তাদেরকে প্রেশার দিচ্ছে। এই যে আমিন গং সৌদি মালয়েশিয়াতে যিনি আছেন, উনিও এইভাবে চাচ্ছিলেন নেপালকে এই পর্যায়ে নিয়ে আসতে, বা উনি চেষ্টা করছেন আরও আদার্স কান্ট্রিকে এই পর্যায়ে নিয়ে আসতে। কিন্তু আমার মনে হয় এটা ব্যর্থ হচ্ছেন। উনি একমাত্র সাকসেস হবেন বাংলাদেশের বেলায়। কারণ বাংলাদেশের মানুষ, আমরা যারা আছি, আমরা তো সাধারণ মানুষের জন্য ভাবি না, সাধারণ মানুষের কথা চিন্তা করি না। তো এই যে ধরেন যে বললেন যে অন্য দেশ, বাংলাদেশ 14টা দেশ, এই যে নেপাল সহ উদাহরণ দিলেন, যে নেপালও এরকম সিন্ডিকেট করতে চেয়েছিল, এই যে আমিন সাহেব যার কথা বললেন, তো নেপাল সেটা মানেনি। তারা কেন মানেনি? দেশের স্বার্থের কথা ভেবে, দেশের স্বার্থের কথা ভেবে তারা মানেনি। আচ্ছা, তো বাংলাদেশে যে এটা মেনে নেয়, তো এখানে কি ধরেন যে আমাদের ধরেন যে ব্যক্তি, সে তো তার বেশি লাভটা দেখে, বেশি মুনাফার, কিন্তু এখানে কি সরকারের কোনো ভূমিকা থাকতে পারে? যে মালয়েশিয়ারে কে ডিনাই করবে যে আমরা এটা এভাবে নিব না? এটা তো সরকারেরই করা উচিত, নাকি প্রাইভেট সেক্টর? এই ব্যাপারটা আমি একটু পিছনে যেতে চাই। আগের যে মন্ত্রী মহোদয় ছিলেন, ওনার কাছে আমরা বেশ কয়েকজন গিয়েছিলাম, ওনার অফিসে গিয়েছিলাম। উনি আমাদেরকে বলছিলেন যে রিসিভিং কান্ট্রি যে ডিসিশন নেবে, যে তাদেরকে চুজ করবে, তাদের মাধ্যমে আমাদের লোক পাঠাতে হবে। তা আমার প্রশ্ন ছিল মন্ত্রী মহোদয়ের কাছে, যে রিসিভিং কান্ট্রি জানে কিভাবে আমরা 3200 রিক্রুটিং লাইসেন্সের মালিক কারা ভালো কারা খারাপ, জানে কিভাবে? রাইট, ভ্যালিড কোশ্চেন। এটা আপনারা একটা জটিলতা সৃষ্টি করেছেন। আপনারা, আমি সরাসরি বলছি মন্ত্রী মহোদয়কে, আপনার প্রচুর টাকার বিনিময়ে আপনারা সিলেকশন করেছেন যে 100 জন লোক পাঠাতে পারবে। এই 100 জন লোক এই মালয়েশিয়া লোক পাঠাতে পারবে, আদার্স কেউ পারবে না। এটা আপনাদের সিলেকশন। আপনারা মালয়েশিয়া সরকার উদ্বুদ্ধ করেছেন, মালয়েশিয়ান সরকারকে আপনারা এভাবে বোঝাতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ সরকার আপনাদেরকে সহযোগিতা করেছে, আপনার পার্সোনালি সবাই বেনিফিটেড হচ্ছেন, বাট আমাদের শ্রমিকরা কিন্তু বেনিফিটেড হয়নি। পাশাপাশি আদার্স 100 জনের বাইরে যে রিক্রুটিং মালিকরা আছে, আমরা কেউ বেনিফিটেড হয়নি। আমরা তো সে আগে পর্যায়ে আছি। ওনারা হাজার হাজার লোক মাসে পাঠাচ্ছে, অথচ আমাদের তালিকায় দেখা গেলে যে আমরা হয়তো 100-200 লোক পাঠাচ্ছি, আদার্স কান্ট্রিতে মালয়েশিয়া লোক পাঠাতে পারিনি। ওকে, মালয়েশিয়াতে একজন শ্রমিক কেমন টাকা আয় করতে পারে বাংলাদেশি? আমি মনে করি যে এই সমস্ত যেসব কান্ট্রিতে আমরা লোক পাঠাচ্ছি, সবচেয়ে বেস্ট পয়সা নিতে পারে মালয়েশিয়ান সরকার, বেতন দিতে পারে। ওরা 1700-1500 রিয়াল স্যালারি দিচ্ছে, স্টার্টিংটা ওদের 1500 রিয়াল। বাংলাদেশি টাকায় কত? বাংলাদেশি টাকা এখন আপনার 30 টাকা করে 28 টাকা করে হয়তো রিঙ্গিতে রেট হবে, ভালো মানুষ পাওয়া যায়। সৌদি আরব আদার্স কান্ট্রিতে এই ধরনের স্যালারি নাই, 40-45 বা 50,000 টাকা এরকম হয় আর কি, এরকম আর কি মিনিমাম। বা যারা ভালো কাজ জানলে কি বেশি আয় করার সুযোগ থাকে? হ্যাঁ, সুযোগ থাকে। ওকে, তো ধরেন যে এই যে 4.5-5 লক্ষ টাকা যদি একজন থেকে নেওয়া হয়, ধরলাম 40,000 টাকা সে মাসে বেতন পেল, তো তার কিন্তু আসলে এটা তো 1 বছরেও তার ওই টাকাটা শোধ হবে না, আয় হবে না। এটা 1.5-2 বছর সময় লাগবে। তো এটা আসলে এই যে এদের কন্ট্রাক্ট তো থাকে কয় বছরের জন্য? 2 বছর। তো 2 বছরে দেখেন তো আসলে রিনিউয়েবল another 1 year। খরচটাই তো আসলে তার দেখা যায় যে 2 বছরের চুক্তিতে, এরপরে তার যদি চুক্তিটা নবায়ন না হয়, সে কিন্তু ওখানে অবৈধ হয়ে গেল। এবং তখন কিন্তু তার অবৈধ হলে কি ধরনের সমস্যা হয়? তার তো বেতনও কমে যেতে পারে, তার লুকায়ে থাকতে হয়, বা কি পুলিশে, মালয়েশিয়াতে পুলিশও নাকি ঘুষ খায় আমরা শুনেছি, এরকম ঘটনা ঘটে। আসলে সত্যি আপনি বলছেন, কারণ মালয়েশিয়াতে 2 বছর পরে যদি কোম্পানি রিকন্ট্রাক্ট না করে, তাহলে ওরা অবৈধ হয়ে যায়। তো অবৈধ হয়ে গেলেই ওদের স্যালারিটা কমে যায়। যেহেতু ওরা লুকিয়ে থাকতে হয়, ওরা ওপেনলি ওরা কাজ করতে পারে না, এবং ওরা ওই কোম্পানিগুলোর সুযোগ নেয়। এই অ্যাডভান্টেজটা ওরা নিয়ে নেয়, যেহেতু উনি অবৈধ, আমরা স্যালারি কম দিয়ে ওরা থাকে। কিন্তু হঠাৎ যে কোনো সময় পুলিশের কাছে ওরা ধরা পড়ে যায় এবং বাংলাদেশে ওদেরকে পাঠিয়ে দেয়। কয়েকদিন আগে দেখেছেন মালয়েশিয়ান সরকার খুব সিরিয়াসলি অনেক মানুষকে ধরপাকড় করছে, এবং বাংলাদেশে অনেক শ্রমিকরা অবৈধ যারা ছিল ওরা ফিরত চলে আসছে। আচ্ছা মঞ্জু ভাই, আমরা আলোচনা শেষের দিকে, আমরা একটু মালয়েশিয়ার বাইরে যদি চাই, মধ্যপ্রাচ্য আমাদের প্রধান শ্রমবাজার, সৌদি আরব, ইউএই, ওমান, কাতার, তো ওখানে আমরা শুনেছি যে অনেক দেশই আসলে এখন আমাদের জন্য বন্ধ শ্রমবাজার। তো এটা আসলে কি অবস্থা? আপনি যদি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন যে কোথায় কোথায় বন্ধ আছে, আমাদের সরকারের আসলে এখানে কি করতে পারে? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে ওমান বন্ধ, কাতার বন্ধ, ইউএই বন্ধ। আমাদের এই বন্ধগুলোকে ওপেন করার জন্য আমাদের কূটনৈতিক তৎপরতা আমাদের দরকার। সরকার চাইলেই G2G আলোচনা যদি হয়, সরকার টিম যদি যায়, এবং সাথে যদি বাইরের কর্মকর্তাদের বা বাইরের রিক্রুটিং মালিকদেরকে, যারা ইলানি এক্সপার্ট দক্ষ, ওদেরকে নিয়ে ওইখানে গিয়ে আলোচনার মাধ্যমে চাইলে কিন্তু মানে ওপেন করে দিতে পারে। কিন্তু সরকার এইভাবে কোনো উদ্যোগ নিচ্ছে না।
সরকার এইভাবে উদ্যোগ নিচ্ছে না। এবং আপনি দেখেন বাংলাদেশে সবচেয়ে ফরেন কারেন্সি আমরাই, আমাদের পাঠানো শ্রমিকরা ফরেন কারেন্সি। এরপর আছেন সৌদি আরবে। সৌদি আরবে আমাদের একটা বরকতময় মার্কেট। সৌদি আরবে অনেক লোক যাচ্ছে, প্রায় 30 লাখ লোক সৌদি আরবে বর্তমানে এই মুহূর্তে আছে। কিন্তু সৌদি আরবে অনেক জটিলতা দেখা দিয়েছে। আগে দেখেন একটা লোকের আগামা করতে গেলে এখন লাগে আপনার 11,000 15,000 রিয়াল লাগে, প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগে। এবং সৌদি আরবে যেগুলো কোম্পানি আছে ওরা সরাসরি বাংলাদেশ থেকে লোক নিতে চায় না। ওইখানে কিছু কিছু এজেন্সি আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি রিসেন্টলি কিছু এজেন্সি সৃষ্টি হয়ে গেছে, ওদের মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায়। তো এখন ওদের মাধ্যমে শ্রমিক নিতে চায়, নেওয়ার পরে ওরা অনেক বেশি, কারণটা কি ওদের মাধ্যমে নিতে চায়? আপনাদের তারা হেসেলে যেতে চায় না, তারাও এজেন্ট নিয়োগ করে দিবে, এজেন্টের লোক দিয়ে দিবে, লোক দিয়ে কাজ করাবে। মধ্যখানে ওই যে মধ্যসূত্রভোগী ওইখানেও হয়ে গেছে। যেমন ধরেন বাংলাদেশ থেকে লোক নিয়ে এগুলো একটা মিডিলম্যান বা মিডিল এজেন্সি যারা আছে সরাসরি কোম্পানির লোক না নিয়ে ওদেরকে কাজটা দিয়ে দিল, ওরা বাংলাদেশ থেকে 1500 রিয়াল করে নিয়ে গেলো, সেখানে তারা 1700-1800 রিয়াল পেলো, 300 রিয়াল তাদের পকেটে ঢুকলো, শ্রমিকরা পাইলো 1500 রিয়াল। কিন্তু ওরাও কিন্তু স্থায়ীভাবে কাজ পাচ্ছে না। এগুলো সাপ্লাই কোম্পানিতে যেগুলো বাংলাদেশ থেকে যাচ্ছে ওদের কিন্তু স্থায়ীভাবে কোনো কাজ নেই। 2 মাস কাজ করলো, 3 মাস কাজ করলো, 2 মাস বসে থাকতে হচ্ছে, ওদের কাজ নাই। এই যে ম্যাক্সিমাম বাইরাতে আপনি দেখবেন ম্যাক্সিমাম প্রবলেম এগুলো নিয়ে সালিশি হচ্ছে, ম্যাক্সিমাম কমপ্লেন এগুলো নিয়েই। কিন্তু আবার আরেকটা ব্যাপার আছে, যারা এখনও কিন্তু কিছু কিছু কোম্পানি সরাসরি লোক নিয়োগ করে বাংলাদেশ থেকে, কিন্তু এগুলো স্যালারি ইজ ভেরি পুয়ার, 800 রিয়াল দেয় এবং 200 রিয়াল দেয়। এবং এমন কিছু কোম্পানি আছে, ভালো কোম্পানি, যারা 500 রিয়াল বেতন দিয়ে বাংলাদেশ থেকে লোক নিতে চায়, কিন্তু এইখানে 500 রিয়ালে বাংলাদেশ থেকে লোক গেলে ওরা এইখানে 2000 রিয়ালও আর্ন করতে পারে প্রতি মাসে। এই সুযোগ আছে এই কোম্পানিতে, ওভারটাইম থাকে, ওরা বাইরে ফ্যাসিলিটি অনেক কিছু থাকে। কিন্তু আমাদের সরকার করছে কি, যে 800 রিয়াল এবং ফুডের জন্য 200 রিয়াল না হলে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স এবং রিক্রুটমেন্ট পারমিশন কোনো বস্তুতে তারা দিবে না। আচ্ছা, এটা কি নতুন হয়েছে? নতুন হয়েছে, দিবে না এটা। কিন্তু আমরা বাইরা ইসি কমিটি অনেকবার আমরা সরকারের সাথে কথা বলেছি যে আপনারা স্টাডি করেন, সৌদি আরব যান, আপনারা যেসব কোম্পানি 500 রিয়াল বেতন দিচ্ছে ওরা তো অনেক বেশি স্যালারি আর্ন করতে পারে, কিন্তু ওরা ওই হেসেলে যাইতে চায় না, বিদায় ওদের মিডিলম্যানকেও দেয় না, সরাসরি লোক নিতে চায়। তো ওইখানে কয়েকদিন আগে আমাদের তো উপদেষ্টা আমরা গিয়েছিলেন, বাংলাদেশ সরকার কয়েকটা কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করেছে সৌদি আরবে, কিন্তু উনি এখানে গিয়ে দেখলেন একটা যে কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করেছে ওই কোম্পানি স্টাডি করে দেখলেন নো, এই কোম্পানি তো অনেক ভালো, বেতন প্রপার্টি দিচ্ছে। প্রিভিয়াস রিপোর্ট উনি আমাদের উপদেষ্টার মতো জানলেন, জানার পর তাৎক্ষণিকভাবে আমার এই এমবেসিকে নির্দেশনা দিয়েছেন যে এটাকে ব্ল্যাকলিস্টটাকে তুমি এটা আউট করে ফেলো, ভালো কোম্পানিটা। যদিও 500-600 রিয়াল দিয়ে লোক নিচ্ছে, আলটিমেটলি তো ওরা অনেক পয়সা আর্ন করতে পারে। এখন এই যে 24 জন, আমাদের একটা ব্যাপার আছে, 24 জনকে আমরা ইন্ডিভিজুয়াল মিন করি যে ওনারা কোনো মানে অ্যাটাস্টেশন করতে পারবে না। 24 জন, আগে একটা সিস্টেম ছিল 24টা যদি হয় তাহলে ওই দেশের যে দূতাবাসের কোনো অ্যাটাস্টেশন লাগবে না। তো এইটা অনেক দিন যাবত এটা চলে আসছে, 15-20 বছর যাবত চলে আসছে। হঠাৎ করে সরকার এটা বন্ধ করে দিল যে না, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না, একক ভিসা বলতে কিছু নেই, সমস্ত ভিসা অ্যাটাস্টেশন করে সৌদি এমবেসি থেকে আনতে হবে। অ্যাটাস্টেশনের ভীষণ ঝামেলা, কারণ সৌদি আরব বিরাট একটা দেশ, অনেক দূর দূরান্তের লোকজন থাকে, ছোটখাটো কোম্পানি 5-10 জন লোক নিয়ে। নিয়মটা কে করেছে এই অ্যাটাস্টেশন? আমাদের বাংলাদেশ সরকার বলছে উইদাউট অ্যাটাস্টেশন কোনো অবস্থায় বাংলাদেশে একটা লোক আমাদের যাবে না। আমার প্রশ্ন ছিল উপদেষ্টা মহোদয়ের কাছে, আমার প্রশ্ন ছিল সচিব মহোদয়ের কাছে, যে মানলাম আপনার অ্যাটাস্টেশন করলাম, কিন্তু অ্যাটাস্টেশন করার পরেও তো এই শ্রমিকরা যখন বিপদে পড়ে আমাদের দায়িত্ব নিতে হয়। অ্যাটাস্টেশন করার অর্থ কি? অ্যাটাস্টেশন করার অর্থ হলো এই যে আমরা একটা পেপার সাবমিট করব, আপনার কোম্পানি ভিজিট করবেন, কোম্পানি প্রিভিয়াস রিপোর্ট জানবেন এবং আগের প্রিভিয়াসের লোকজনরা যারা গিয়েছে ওরা প্রপারলি বেতন পেয়েছে কিনা, কাজ পেয়েছে কিনা, ওরা স্টাডি করার পরেই তো আপনারা অ্যাটাস্টেশন করে দিবেন। তা আমাদের দায়বদ্ধতা থাকবে কেন? আর আমাদের এই 300 টাকা স্টাম্পে লিখিত দিতে হবে যে ওই শ্রমিক যদি বেতন না পায়, ওই লোক যদি কাজ না পায়, তো রেসপন্সিবিলিটি আপনার। আমার যখন রেসপন্সিবিলিটি সব কিছু থাকবে, তা আপনি কেন অ্যাটাস্টেশনের জন্য সিরিয়াস হয়ে আছেন? আমাদের সুযোগ দেন। বড় বড় কোম্পানি আমরা তো এইভাবে যদি দায়িত্ব নিয়ে আপনারা করেন, আমরা সমস্ত কাজ অ্যাটাস্টেশন করে নিয়ে আসবো। আর দায়িত্ব নেবেন না, বলবেন অ্যাটাস্টেশন করে নিয়ে আসেন। এমবেসিতে অ্যাটাস্টেশনের জন্য পেপার সাবমিট করলে যেখানে 3 দিনে দেওয়ার কথা, এখানে লাগে আপনার 6 সপ্তাহ লাগে সময়। এবং এই সময় তো এই যে কোম্পানি সৌদি মানুষ তো আপনি জানেন, জন্য কি এডিশনাল কোনো টাকা খরচ হয়? এগুলো অবশ্যই
এখানে কিছু সংখ্যক লোক, অসাধু কিছু লোক কর্মকর্তা আছেন এমবেসিতে, ওনাদেরকে কিছু স্পিড মানি দিতেই হয়, না দিলে তড়িৎ গতিতে হয়ে যাবে স্পিড মানি দিলে। কিন্তু অনেকে সৌদি আরবের লোকজন যারা এমপ্লয়ার যারা আছে তারা আবার দিতে চায় না এইভাবে, এই জন্য অনেক জটিলতা দেখা দিচ্ছে। এবং রিসেন্টলি বাংলাদেশ থেকে লোক যাওয়া কমে গেছে। আপনি স্টাডি করে দেখেন ম্যান পাওয়ারে, আপনি হিসাব নেন একটা বিএমইটিতে বাংলাদেশের লোক যাওয়ার সংখ্যা অনেক কমে গিয়েছে, অনেক কমে গেছে। এবং কমে যাওয়ার কারণে এই ফ্লাইট এয়ারলাইন্সের টিকিট ফেয়ারও কমে গেছে। আমি জিজ্ঞেস করছিলাম কোনদিন একটা এয়ারলাইন্সকে যে আপনার হঠাৎ করে টিকিট ফেয়ার এত কমে গেল, কারণটা কি? উনি বললো লোকই তো পাওয়া যাচ্ছে না, এখন ডিমান্ড নাই। এই যে জটিলতা, এই জটিলতা থেকে বেরিয়ে আসতে হবে। এই যে মধ্যপ্রাচ্যের মার্কেটগুলো, ধরেন যে সৌদি আরবে এক ধরনের সমস্যা, বাট সেখানে লোক যাচ্ছে, কিন্তু ইউএই, ওমান, কাতার এগুলো আসলে বন্ধ কেন? এগুলো খোলার জন্য কি করা দরকার? এগুলোর জন্য ওই যে বললাম, আমাদের গভর্নমেন্টের তৎপরতা চালানো দরকার, কূটনৈতিক সম্পর্ক জোরদার করা দরকার, এবং আমাদের বাংলাদেশের একটি টিম বারবারই যাওয়া দরকার, ওদের সাথে কথা বলা দরকার। এবং আমরা দেখেন, আমরা ভাগ্যবান, আমরা যে প্রধান উপদেষ্টা পেয়েছি, সারা ওয়ার্ল্ড উনাকে সম্মান করে, সারা ওয়ার্ল্ডের প্রধান যারা আছেন সবাই উনাকে সম্মান করে। উনাকে যদি আমরা এই মুহূর্তে কাজে লাগাতে পারতাম, আমার মনে হয় উইদিন 7 days প্রত্যেকটা কান্ট্রিকে আমরা ওপেন করতে পারতাম, প্রত্যেকটা কান্ট্রিকে আমরা ওপেন করতে পারতাম। কিন্তু উনাকে রিপোর্ট দিবে কে, কথা বলবে কে, জানাবে কে গিয়া যে এই অচল অবস্থা বাংলাদেশে চলছে, আসেন আমরা এগুলা গিয়া ওই আমরা মানুষের ইয়েতে যাই, ওমান যাই, কাতার যাই, ইউএতে যাই, আমরা ওপেন করি। এইগুলো উদ্যোগ নিলে কিন্তু সম্ভব, সব কিছু উদ্যোগ নিলে সম্ভব। আর উনি তো একটা টেলিফোন করলে এনাফ। ওই দেশের রাষ্ট্রপ্রধানকে যদি বলে দেয় যে তোমরা বাংলাদেশ থেকে লোক বন্ধ করে দিয়েছো কেন, এটা ওপেন করে দাও, খুব সহজেই উনারা এটা মেনে নেবে। রাইট। আপনি যেটা বলতে চান যে আসলে সরকারের থেকেই উদ্যোগ নেওয়া উচিত, আলোচনাটা করা উচিত, যেখানে একটা সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এবং সারা বিশ্ব তাকে চেনে, একটা রেপুটেশন আছে। সো এটা আমাদের কাজে লাগানো, সেটাই আপনি বলতে চান, সেটাই উচিত। আমরাও তাই মনে করি যে আসলে বাংলাদেশের একটা ভালো সুযোগ আছে, এটাকে যেন কাজে লাগাতে পারি, যেহেতু আমাদের সারপ্লাস ম্যান পাওয়ার আছে। বাংলাদেশে যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ নাই, 22 থেকে 25 লক্ষ লোক প্রতি বছর কাজে ঢোকে। তো আসলে এত কাজ বাংলাদেশে আসলে সম্ভব না এখন পর্যন্ত ক্রিয়েট করা। সো মঞ্জু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে চাই, আমি মনে করি বাংলাদেশের দক্ষ শ্রমিক, আমরা যারা রিক্রুটিং এজেন্সির মালিক আছে বা সরকার যারা আছে, এই ব্যাপারে আমাদের উদ্যোগ নেওয়া উচিত যে বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিককে দক্ষ করে পাঠানোর জন্য। এটাও অনেক পুরনো ইস্যু, প্রচুর আলোচনা, আমরাও অনেক রিপোর্ট করেছি যে আসলে একটু ধরেন যে ভাষা জেনেই যদি যায়, আরবি ভাষা মিডল ইস্টে, তাতেও তার আয় কিন্তু বেড়ে যেতে পারে। রাইট। সো মালয়েশিয়া যাবে, একটু মালয়েশিয়ান ভাষা যদি জেনে যায়, তারও আয় বেড়ে যাবে, চলাফেরা সবকিছুতে একটা সুবিধা তো আছে। তো সেটা আমরা বলছি, সেখানে ধরেন যে আপনাদেরও একটা রোল আছে, কারণ আপনারা সরাসরি তাদের পাঠাচ্ছেন, কি প্রবলেম ফেস করে সেটা আপনারা জানেন। সো এটা আসলে প্রাইভেট সেক্টরের একটা উদ্যোগ নিতে হবে, সবকিছু শুধু সরকারের উপরে আমাদের উদ্যোগ নিতে হবে। রাইট। সরকার তো ধরেন যে আমাদের সরকারের তো আয় সীমিত, সবকিছু ইচ্ছা করলে করতে পারে না। সো প্রাইভেট সেক্টরেও আমরা মনে করি যে তাদেরও এই উদ্যোগটা নেওয়া উচিত, সরকারের সাথে আলোচনা সবকিছু করে। আসলে এটা আমাদের সবারই আসলে একটা রোল আছে এক ধরনের। সো মঞ্জু ভাই, অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কথা বলার সুযোগ পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। দর্শক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্স টিভিএস ডায়াসপোরাতে আমরা আলোচনা করলাম মূলত মালয়েশিয়ান মার্কেট নিয়ে। আসলে সম্প্রতিও কথা হচ্ছে, আগেও কথা হয়েছে। একটা সিন্ডিকেট, আগের সরকারের সময় কয়েকজন সিন্ডিকেট যেখানে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে, সেরকম আমরা রিপোর্ট দেখেছি, এবং লোকজন ঠিকভাবে যেতেও পারেনি, তাদের টাকাও রিফান্ড পায়নি। সো অনেক ধরনের সমস্যা মালয়েশিয়ার মার্কেটে আছে, বাট সেটা আমাদের জন্য কিন্তু একটা সম্ভাবনাময় বাজার। তো সেটা কিন্তু আমরা আসলে লস করছি। মধ্যপ্রাচ্যে যে আমাদের প্রধান বাজারগুলো, সেখানে কিন্তু আসলে আমাদের শ্রম বাজারটা বন্ধই আছে বিভিন্ন কারণে। রিক্রুটমেন্ট, যেটা মঞ্জু সাহেব বললেন যে আসলে এখানে আমাদের সরকার, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এই উদ্যোগগুলো নিতে হবে, আলোচনা করতে হবে, এবং আমাদের জন্য এই শ্রম বাজারটা যেন আবার আসলে রিওপেন করা হয়। তো সেটা আসলে আমাদের জন্য খুবই দরকার। আর আমরা সবাই জানি যে রেমিটেন্স কিন্তু বাংলাদেশের ইকোনমির আসলে দর্শক হার্ট বলা যায়। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মেইন কন্ট্রিবিউটর কিন্তু রেমিটেন্স। সো এই যে শ্রমিক ভাইরা, বাংলাদেশি প্রবাসীরা অনেক কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠান, বাংলাদেশের ইকোনমিকে কিন্তু সেটা চাঙ্গা রাখে। সো দর্শক, আজকে এ পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।